আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে ক্লাসটা নিব এসএসসি 2026 যারা আছো। তো তোমরা অনেকেই হয়তো বা বাংলা দ্বিতীয় পত্রের জন্য আশা করতেছিলে, ইনশাল্লাহ। তো আজকে এই দিনটা এসেই পড়লো। তো আমি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের যে পরিচ্ছেদ 1 2 করে এরকম মোট সবগুলো পরিচ্ছেদগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে বাংলা পরিচ্ছেদ একে, যে বাংলা দ্বিতীয় পত্রের, তো পরিচ্ছেদ একে কি বলা হয়েছে? পরিচ্ছেদ একে বলা হয়েছে ভাষা ও বাংলা ভাষা। তো বাংলা ভাষা, প্রথমে ভাষাটা দেখি। গলবিল, মুখ বিবর, কণ্ঠ, জিভ ও তালু। তোমরা দেখতে পাচ্ছ? দেখো, আবার বলি, গলবিল, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি উচ্চারণ করে। ঠিক আছে? কি 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 দিয়ে মানুষ ধ্বনি উচ্চারণ করে? গলবিল, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, নাক প্রভৃতি ইত্যাদি। হ্যাঁ, তো এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। শব্দ বা ধ্বনি কিভাবে তৈরি হয়? এক বা একাধিক ধ্বনি দিয়ে শব্দ তৈরি হয়। আচ্ছা, আমরা শব্দটা কিভাবে তৈরি হয়? ধ্বনি, যেমন ক, এটা আমরা মুখে বলছি। দেখো, ক কিন্তু আমি মুখে বলছি, এটা ধ্বনি। তো যেমন যখন বলি, বটা হচ্ছে ধ্বনি, আর যখন লিখি তখন হচ্ছে বর্ণ। ঠিক আছে? যখন আমি ধরো ক বললাম, এটা কিন্তু ধ্বনি। যখন আমি মুখে বললাম, এই যে লিখলাম, এটা কিন্তু বর্ণ হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। মানে এক একটা, ধরো আমরা ক, খ, গ, যেমন আমি, সারা মরশিকার মি, এরকম আমি বলি না, আমি, এই এক একটা শব্দ একত্রিত হয়ে কি হয়েছে? শব্দ গঠন হয়েছে। ঠিক আছে? তা আমরা পরে দেখি কি বলছে। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠন করা হয়। আচ্ছা, শব্দের গুচ্ছ দিয়ে কিভাবে বাক্য গঠন করা হয় আমরা দেখি। ধরো আমি, এখানে লিখলাম, এটা কিন্তু একটা শব্দ। হ্যাঁ, আমি ভাত খাই। ঠিক আছে স্যার, বুঝছি। এখানে দেখো, প্রথমে আমি, এটা একটা শব্দ। ভাত, এটাও একটা শব্দ। ঠিক আছে? খাই, এটাও একটা শব্দ। এখানে কি বলছে? শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। শব্দের গুচ্ছ দিয়ে, দেখো এক বা একাধিক শব্দ মিলেই কিন্তু বাক্যটা গঠিত হয়। কিভাবে গঠিত হয়? দেখো, একটা শব্দ, এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ, মোট তিনটা শব্দ না? তিনটা শব্দ একত্রিত হয়ে যে একসাথে হয়েছে না, এই একসাথে হইলে বাক্য গঠিত হয়। কিভাবে বাক্য গঠিত হয়? একসাথে হয়ে যে সেন্টেন্সটা তৈরি করে, মানে আমরা জানি তো বাক্য কাকে বলে। এক বা একাধিক শব্দ মিলেই তো বাক্য গঠিত হয়, তাই না? আচ্ছা, ঠিক আছে, তোমাদের একটু বানানগুলো যদি ভুল টুল হয় তাহলে তোমরা একটু মাফ করে দিও, ক্ষমা দৃষ্টি দেখো বাইরে। তো বাংলা যেহেতু বানানে অনেক ভুল হইতেই পারে। ঠিক আছে? তাহলে একটু দেখাই দিবা আমাদের, মানে বললেই হবে। আচ্ছা, তারপর কি আমরা কি জানলাম? যে শব্দ একত্রিত হয়ে যে গঠন তৈরি করে তাকে বলা হয় বাক্য। ঠিক আছে? আমরা কি বলছি? যে শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। ঠিক আছে, আমরা বুঝছি। তারপরে আসি, বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে। হ্যাঁ, বাক্য দিয়ে মানুষ আদান প্রদান করে। কিভাবে আদান প্রদান করে? যেমন তুমি ধরো, তোমার মারে বললা তোমার ক্ষুধা লাগছে। এখন তুমি জানো যে তোমার ক্ষুধা লাগছে, তোমার মা তো জানে না যে তোমার ক্ষুধা লাগছে। এখন তুমি কেমনে বলবা যে তোমার ক্ষুধা লাগছে? ধরো তুমি বললা, যে এখন তো তোমার বলতে হবে যে তোমার ক্ষুধা লাগছে। যে তুমি তো যদি না বলো তোমার মাকে, তাহলে তো তোমার মাকে জানবো যে তুমি ক্ষুধা লাগছে নাকি। এখন তুমি বললা, মা আমার খিদা লাগছে, আমি ভাত খাই। এই যে এরকমই, যেমন তুমি বলছো তোমার মাকে, যখন বলছো যে মা আমার খিদা লাগছে, আমি ভাত খাবো, তখন তোমার মা তোমাকে খাবার দিবে। নাহলে কি তোমাকে দিবে যদি তুমি না বলো? এরকমই বলছে যে বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে। ঠিক আছে? মানুষের ভাব প্রকাশ এর এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। মানুষের যে মনের ভাবগুলো আমরা প্রকাশ করি। হ্যাঁ, যেমন তোমার মার সাথে তুমি বললা যে মা, এই যে একটু আগে আমরা যে ইয়াটা বললাম, যে মা আমি ভাত খাবো, তখন তোমার মা কি রিপ্লাই দিল? ঠিক আছে, তুই বস, তখন আমি তোর খাবার দিতেছে। এরকম। এবং মানুষের ভাব প্রকাশের সমষ্টিকে বলা হয় ভাষা। যে আমরা যে বলতেছি, এটাই কিন্তু একটা ভাষা। আমি যে যেমন তোমাদের পড়াইতেছি এক্সাম্পল, এই যে বলতেছি তোমাদের, যেমন বুঝাইতেছি যে আমি ভাত খাই, এই যে বোঝানোটা, এটাও কিন্তু একটা ভাষা। ভাষার মাধ্যমে তোমাকে বোঝাচ্ছি। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো, তারপরে বলছে এখানে ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। এখন ভাষা যেমন মুখে বলার ও কানে শোনার, এটা স্বাভাবিক। কারণ আমরা কি হাত দিয়ে শুনি বা হাত দিয়ে বলি? হাত দিয়ে শুনিও না, বলিও না। ঠিক আছে? এখন তো তোমরা বুঝছোই। তারপরে সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখা ও ছাপার, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। আচ্ছা, অনেক আগে যখন মানুষ কথা বলতো, এখন তোমাদের মাথায় একটা চিন্তা আসতে পারে না যে মানুষ আগের সময় কি মানুষ কিভাবে কথা বলতো বা কথা বলতো? ঠিক আছে, যে কিভাবে লেখতো কিভাবে?
আগেকার মানুষ সভ্যতার অগ্রগতিতে আগেকার মানুষ কিন্তু সবসময় কাঠের মধ্যে বা পাথরের মধ্যে খোদাই করে যে ধরো তোমাদের চিহ্ন প্রকাশের মাধ্যমে কিন্তু এরকম ধরো একটা চিহ্ন দেওয়া রাখলে এরকম চিহ্ন চিহ্ন দেওয়া মানে ওনারা যেভাবে লিখতো আর কি ওরকম চিহ্ন দিয়ে প্রকাশ করতো। কিন্তু এখন যখন আস্তে আস্তে মানুষ আধুনিক পর্যায়ে আসতেছে, যেমন ধরো গাছ গাছ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মানুষ মানে কাগজে রূপান্তরিত করে মানে এখন বইয়ের মতো যে এখন ধরো এরকম যে আমরা ছাপাইলাম এরকম বইয়ের মধ্যে আমরা পড়ার মতো বিষয়ের মানে নিয়ে আসছি সভ্যতার মানে পরিবর্তনের সাথে সাথে, ঠিক আছে। তো তারপরে এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করা ও হাত দিয়ে অনুভব করা ব্রেইল পদ্ধতি। এখন দৃষ্টি প্রতিবন্ধীরা যারা মানে চোখে অন্ধ, যারা দেখতে পারে না, এখন আমরা তো দেখতে পারতেছি যে ধরো আমরা দেখতে পারতেছি না যে দৃষ্টি প্রতিবন্ধী, এখন আমরা দীক্ষা দেখে তো পড়তে পারতেছি। এখন যারা অন্ধ তারা কিভাবে পড়বে? তাদের দেখবা কি তাদের যে বইটা আমি একবার দেখছিলাম, তাদের যে বইটা এরকম থাকে মানে এরকম ফোটা ফোটা থাকে, যেমন স্বর এভাবে 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 এরকম করে ফোটা ফোটা থাকে, বুঝছো? এরকম ফোটা ফোটা মানে একটু খোদাই করা টাইপের, ধরো এরকম করে ধরলে ওনারা বুঝতে পারে যে এটা স্বর হয় স্বরা। ওরা তো আগে থেকে মানে বুঝাইছে যে এরকমভাবে মানে খোদাই করা থাকে, তোমরা দেখলেই বুঝবা যে ওরা কোরকম। আমাদের বই থেকে মানে সম্পূর্ণ একটা আলাদা টাইপের, ঠিক আছে। তো এখানে তারপরে বলছে যে বাক শক্তিদের জন্য রয়েছে ইশারা, মানে বাক প্রতিবন্ধী যারা যেমন টিভিতে দেখো না ওই যে খবরের মধ্যে দেখবা পুরো একটা এরকম পুরা ইয়ার মধ্যে দাঁড়া, আমি একটু মুছা দিই তারপর দেখাও, ঠিক আছে। ধরো এই যে টিভি, ধরো সাপোজ এটা একটা টিভি, হ্যাঁ, এরকম টিভির মধ্যে দেখবা যাও মানুষটা যখন এখানে কথা বলে না ঠিক সেম এই ছোট্ট একটা সাইডের মধ্যে একজন ইশারা দিয়ে কি বলতে থাকে, তখন আমি তেমন ওইটার দিকে অনেকবার লক্ষ্য করছিলাম, বুঝছো? ছোটবেলায় আমি বুঝতাম না, আমি মনে হচ্ছে ওইটা একটা কার্টুনের মধ্যে ইশারা করতে থাকে সারাদিন পাগলের মতো কি করে, কিন্তু আসলে এই যে এই জায়গায় যে একটা মানুষ ইশারার মাধ্যমে অঙ্গভঙ্গি দেখায় না, ওইটা হচ্ছে যারা মানে একটু বোবা, যারা বোবা তারা তার কথা শুনতে পারে না, তাদের জন্য তারা এরকম ইশারা দিয়ে তাদের বোঝানো হয় যে এরকম এরকম হয়েছে ঘটনাটা। আর যারা তো সুস্থ স্বাভাবিক মানুষ তারা তো এই যে ওনার কথা মানে শুনলেই বুঝতে পারে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে মানে এই পৃথিবীতে এভাবে পৃথিবীতে কয়েক হাজার ভাষা জন্ম নিয়েছে। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলতেছি, হ্যাঁ, পৃথিবীতে কিন্তু হাজারো হাজার ভাষা আছে। কেমন ধরো আমরা বাংলা ভাষায় কথা বলি না, আমরা বাংলায় বলি, তারপরে আমেরিকার মধ্যে কিন্তু আবার মানে ওনারা ইংলিশে কথা বলেন, হ্যাঁ, তোমরা জানো আমেরিকায় ইংলিশে, তারপরে পর্তুগিজ ভাষায়, তারপরে হিন্দুরা হিন্দি সরি যে ভারতের ভারতের মানুষেরা মানে হিন্দি ভাষায় কথা বলে, মানে এক এক জায়গার মানুষ এক এক ভাষায় কথা বলে, এটা আমরা সবাই জানি। এরকমই বলছো যে যেমন ইংরেজি, হিন্দি, স্পেনিশ, আরবি, বাংলা, তারপর পর্তুগিজ, জাপানিরা জাপানিজ ভাষায় কথা বলে, জার্মানিরা জার্মানিজ ভাষায়, কোরিয়ানরা কোরিয়ান ভাষায়, এরকম বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে, ঠিক আছে। বাংলা ভাষা, বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা, হ্যাঁ, এটা স্বাভাবিক। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, তা আমাদের একটা ভাষার নাম আছে না, বাংলা ভাষা। আমরা বাংলা ভাষায় কথা বলি দেখে আমাদের বাংলা ভাষা, যেমন ইংরেজিরা মানে আমেরিকার মানুষ যারা আছে, অন্যান্য দেশের মানুষ যারা আছে যে ভাষায় কথা বলে তারা বলে মানে ইংরেজ, যারা ইংরেজি ভাষায় কথা বলে তারা বলে আমরা ইংরেজ বলি। তারপরে যারা ভারতে আছে, যারা বিভিন্ন ভাষায় কথা বলে, যেমন ভারতের হিন্দি ভাষায় কথা বলে না, যেমন আমরা ধরো মুভি দেখি, হিন্দি মুভি দেখি না, হিন্দি মুভির মধ্যে এরকম হিন্দি ভাষায় কথা বলি, কিন্তু আমরা কিন্তু হিন্দি ভাষা মোটামুটি বুঝি, বাট আমরা লিখতে পারি না। হিন্দির ভাষার স্টাইলগুলো অনেকটা অন্যরকম, মানে কীরকম যেন আমি এখন দেখাতে পারতেছি না। তারপর হচ্ছে এর মধ্যে তারপরে বাংলা ভাষায় বলে প্রায় 30 কোটি আমাদের বাংলা ভাষার মানুষ। আচ্ছা, আমরা একটু আগে কি বলছিলাম, বাঙালি জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে, বাঙালি জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে তাকে বলা হয় বাংলা ভাষা। আর বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ, কিন্তু বাংলা ভাষায় কথা বলে 30 কোটি মানুষ, ঠিক আছে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া বাংলাদেশে তো মোট আছে আগে ছিল 16 কোটি, এখন বাইরা বইরা হয়েছে ওই যে 20 কোটি, আর 10 কোটি কই থেকে এলো, এটা হইতে পারে না এরকম। তো যে এটা তো অনেক আগের বই, আগের না মোটামুটি মানে নতুন বই হইলো, মানে নতুন যে আপডেটগুলো আসছে ওইগুলো আর কি অ্যাড করে নেই এখানে। তো এখানে বলছে এর মধ্যে বাংলাদেশে 16 কোটি, মানে মোট 30 কোটির মধ্যে, মানে প্রায় ধরছে 30 কোটি। এই 30 কোটির মধ্যে বাংলাদেশে 16 কোটি। আর ভারতের পশ্চিমবঙ্গে, মানে ভারতের যে পশ্চিমবঙ্গটা এই যে এই পাশগুলোতে এই পাশগুলোতে ভারতের পশ্চিমবঙ্গের যে আছে, এই পাশগুলো ভারতের পশ্চিমবঙ্গে হচ্ছে 10 কোটি মানুষ বসবাস করে। ভারতের মধ্যেও কিন্তু বাংলাদেশের অনেক মানুষ আছে, যে কলকাতা,
আগে কিন্তু বাংলাদেশ জন্মের আগে, বাংলা যে সময় জন্ম হয় নাই, পাকিস্তান যে সময় একসাথে ছিল ওই সময় কিন্তু ভারতের মধ্যে, ভারতের যে এই কলকাতা ছিল না, ওই জায়গার মধ্যে কিন্তু বাঙালি বেশি ছিল। হ্যাঁ, বাঙালি বেশি ছিল। যেমন যে আমাদের কাজী নজরুল ইসলাম, ওনারা কিন্তু আগে কলকাতায় ছিলেন, পরে আস্তে আস্তে বাংলাদেশে আসছেন। হ্যাঁ, বাংলাদেশের নাগরিক হয়েছেন। যেমন তারপরে বলা হয়েছে যে মানে পশ্চিমবঙ্গে একদম, তারপরে এছাড়াও ত্রিপুরা, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ বা ভারতের অন্যান্য প্রদেশে আরও 3 কোটি। মোট কথা হলো, আচ্ছা আমরা হিসাব করি যে 30 কোটি হয় নাকি। হ্যাঁ, ধরো এনে বলছে ভারতে 10 কোটি, লেখো ভারতে 10 কোটি, ঠিক আছে, এটা ভারতে ধরলাম। তারপরে বাংলাদেশে, বাংলাদেশে 16 কোটি, ঠিক আছে। এখানে 10, 16, 26 হলো না, 26 আর 4 কোটি দরকার আমাদের। আচ্ছা, এই যে ত্রিপুরা, আসাম, তারপরে বিহার, ধরো ত্রিপুরা, দেখতেছো, ত্রিপুরা, আসাম, বিহার আর অন্যান্য দেশে মিলে মোট আরো 3 কোটি, 3 কোটি, বুঝছো? এই 3 কোটি, এনে হলো 10 কোটি, এনে 16 কোটি, আর এনে 3 কোটি, মোট হলো 10, 26, 29 কোটি। আর 1 কোটি লাগবে না। এখন 1 কোটি দেখো কোনটায় আছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরো 1 কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। যেমন পৃথিবীর বিভিন্ন দেশে বলতে কি, ধরো বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যের জন্য যায় না, ওরকম ওই ব্যবসা বাণিজ্যের জন্য মানে ওই হিসাবে গণনা করে আরো বিভিন্ন দেশে, বাংলাদেশে সরি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আরো 1 কোটি আছে। এই সব মিলা মোট হলো 30 কোটি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মাতৃভাষা মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠতম ভাষা। মাতৃভাষা যেমন যেমন ভারতের একটা মাতৃভাষা আছে, তারপরে পাকিস্তানের আরো বিভিন্ন দেশের বিভিন্ন ধরো মাতৃভাষা আছে না, এরকম মাতৃভাষা অনুযায়ী বাংলাদেশ হচ্ছে 6ষ্ঠতম বৃহত্তমতম ভাষা। আচ্ছা, ঠিক আছে, এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা। তারপরে বাংলা পৃথিবীর ভাষাগুলোকে বিভিন্ন মানে সেক্টরে ভাগ করা হয়েছে, যেমন ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, হেমিও সেমিও, তারপরে দ্রাবিড়ীয়, অস্ট্র এশীয় প্রভৃতি বাংলা ভাষা পরিবারে ভাগ করা হয়েছে। মানে পরিবারে ভাগ করা হয়েছে, ভাষা পরিবার আছে না, এরকম এরকম। তারপর হচ্ছে তারপর কি পৃথিবী সরি ইংরেজি, জার্মান, ফার্সি, স্পেনি, রুশ, পর্তুগিজ, তারপরে ভাষা এগুলো আমরা পড়ছি একটু আগে। ইত্যাদি হচ্ছে বাংলা ভাষা, ইত্যাদি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। মানে বাংলা ভাষাটা ইন্দো ইউরোপীয় যে ভাষা আছে ওই ভাষার অন্তর্ভুক্ত আর কি। তাহলে বাংলাদেশের নিকটতম আত্মীয় হচ্ছে ভূমিয়া, উড়িষ্যা। এগুলা কিন্তু তোমরা একটু মুখস্থ করে নিবা, বুঝছো? এটা কিন্তু এমসিকিউতে মাস্ট দিয়ে আসে, বাংলা ভাষার নিকটতম আত্মীয় ভূমিয়া ও উড়িষ্যা, বুঝছো? তারপর ধ্রুপদী ভাষা, সংস্কৃত ও পালি ভাষার সঙ্গে বাংলা ভাষা রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এখন প্রশ্ন আসতে পারে বাংলা ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কার রয়েছে, ঠিক আছে? বাংলা ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ধ্রুপদীয় আর সংস্কৃত, ঠিক আছে। লেখা দিন বাংলা ভাষার সাথে, বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কি ধ্রুপদী, না ধ্রুপদী ও বা ধ্রুপদী ভাষা, এই একটা ধ্রুপদী ভাষা, আরেকটা হচ্ছে সংস্কৃত, ঠিক আছে। এই দুইটা ভাষা, এটা আমি মাস্ট বি তোমাদের তিনটা 4টা মানে পুরো ফুল লিস্টে দিয়ে দিলাম, ইনশাল্লাহ এটা আসবে। তারপর হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারে আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। ইন্দো ইউরোপীয় ভাষাগুলো আছে না, এগুলো পরিবর্তিত হয়ে বিভিন্নভাবে বিবর্তিত হয়ে আর বাংলা ভাষা এসেছে। এটা কিভাবে আসছে এমন প্রশ্ন দিতে পারে না ভাই, এটা কিভাবে আসলো? এখন আমরা সামনে পড়ি, তারপরে ইনশাল্লাহ জানতে পারবো। এই বিবর্তনের যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করেছে, মানে এই বিবর্তনের যে গুরুত্বপূর্ণ স্তরগুলো বাংলা ভাষাকে অতিক্রম করেছে সেগুলো হলো আমরা একটু মুছা দিই ভাইয়া। সেগুলো কি ভাইয়া? সেগুলো হলো ইন্দো ইউরোপীয়, তারপর হচ্ছে ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়,
ইন্দো ইরানীয়, তারপর হচ্ছে ভারতীয় আর্য, ভারতীয় আর্য, তারপর কি প্রকৃত না প্রাকৃত, তারপর হচ্ছে বাংলা। বুঝছো কিভাবে? প্রথমে দেখো, প্রথমে হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা ছিল আমাদের যে বাংলা ভাষাটা, তারপর হচ্ছে ইন্দো ইরানীয়, তারপর হচ্ছে আচ্ছা তারপরে আমরা কইয়াছিলাম একটু ব্রেক নিয়েছিলাম ভাইয়া, হ্যাঁ তারপরে ইন্দো ইউরোপীয়, তারপরে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কি আছে ইন্দো ইরানীয়, এটা কিন্তু আমাদের বাংলা ভাষা কিভাবে জন্ম হয়েছে আমি বলতেছি, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্দো ইরানীয় থেকে বা আচ্ছা সরি মার্কারটা কই, ও আচ্ছা ঠিক আছে স্যার। তারপর ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য, ভারতীয় আর্য ভাষা, এই যে ভারতীয় আর্য ভাষা থেকে প্রাকৃত, তারপরে প্রাকৃত থেকে বাংলা ভাষা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর কি করছে আমরা একটু দেখি, প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম, এটা আমরা মাত্র দেখলাম, প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলা ভাষা লিখিত রূপের প্রাচীনতম নির্দেশনা হচ্ছে চর্যাপদ, এটা কিন্তু তোমাদের মাস্ট বি আসে পরীক্ষার মধ্যে, ঠিক আছে। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীন নিদর্শন কোনটি? প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ, চর্যাপদ, ঠিক আছে। এই যে চর্যাপদ, এটা এটা কিন্তু আসবেই, এটা তোমাদের দেওয়া, তোমাদের এটাও তিনটা স্টার দিয়ে দিলাম, এই মোট তিনটা এরকম আরেকটা দিছিলাম না, এইটা আর এটা, এটা তোমরা মাস দিয়ে অধ্যায় থেকে এই দুইটা বললেই হবে, এইগুলা যেহেতু ডিটেলস পড়া লাগবে না। তারপর হচ্ছে 1000 বছর আগের ভাষা, তারপর হচ্ছে বাংলা ভাষার রয়েছে কালগত স্থানগত ওই যে স্বাতন্ত্র, এটা কালগত স্থানগত, এটা বলতে পারে বাংলা ভাষায় কি রয়েছে কালগত স্থানগত স্বাতন্ত্র, এটা তোমরা একটু জানা যাবা, একটু দেখবা, এরকম একটু তোমরা মানে কি বলে তোমরা হাইলাইট করে রাখবে এই যে এই জিনিসগুলো, ঠিক আছে। তারপরে 1000 বছর আগে, তারপরে আগেরকার ভাষা, যেমন 25 বছর আগেরকার ভাষা, এরকম অনেক আগেরকার ভাষাগুলোর বিভিন্ন নাম দেওয়া আছে, যেমন কালের ভাষা, এইগুলোকে বলা হয় প্রাচীন প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা, মানে আলাদা যা এই আছে এটা, ঠিক আছে। এই অধ্যায় তেমন কিছু নাই, পরের পৃষ্ঠা দেখি ভাই, ওই পৃষ্ঠা তো মানে কষ্ট লাগে না, পরের পৃষ্ঠা দেখতেছি আমি। পরের পৃষ্ঠা হচ্ছে বাংলা ভাষার লিখিত রূপ রয়েছে, তারপরে লিখিত, এই লিখিত রূপের নাম বাংলা লিপি, কারণ বাংলা ভাষায় লিখিত রূপ রয়েছে না, বাংলা ভাষায় লিখিত যে রূপটা এটার নাম বলা হয় বাংলা লিপি, ঠিক আছে। বাংলা ভাষায় লিখিত মূল বর্ণের সংখ্যা 50টি, তাই এগুলো তোমরা পড়ে নিবা ডিটেলসে। তারপরে আছে এমসিকিউতে যারা চলে যাবা, এমসিকিউতে দেখবা যে এটা যদি ভালোভাবে বুঝে থাকো, যে ভাইয়া যে মাত্র এইগুলো বুঝাইলাম, যদি বুঝে থাকো তাহলে আশা করি তোমরা মানে এমসিকিউগুলো পারবা ইনশাল্লাহ। চাপটা এখন তুলতে চলে যাবো। তো তোমাদের এই জায়গায় প্রথম চাপটা পরিচিত উঠে যাওয়ার আগে একটু বলে নিই, হ্যাঁ তোমাদের যে ইয়াগুলো আছে মানে এমসিকিউগুলো। এখন তোমরা বলো যে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে, বলো তো বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে? বর্ণের সঙ্গে আমরা একটু আগে পড়ছিলাম না, বর্ণের সঙ্গে সরাসরি হচ্ছে জীব, জীব হচ্ছে, তারপর হচ্ছে দাদা ভাই একটু দেখানি, জন্মের সঙ্গে কোন, হ্যাঁ জীব, জন্মের সঙ্গে জীবের হচ্ছে সরাসরি সম্পর্ক, ইন্দ্রিয়ের সম্পর্ক রয়েছে। তারপরে ব্রেল পদ্ধতিতে ব্যবহার করে কারা, একটু আগে পড়ছিলাম না, ব্রেল পদ্ধতিতে কারা ব্যবহার করে, যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা ব্রেল পদ্ধতিতে, ব্রেল পদ্ধতি এই যে দৃষ্টি প্রতিবন্ধী, দৃষ্টি ও শক্তিহীনরা তারা। তারা বাংলা ভাষায় কথা বলে প্রায় কত, বাংলা ভাষায় কথা বলে কতজন? প্রায় 30 কোটি, একটু আগে পড়ছিলাম না, প্রায় 30 কোটি। তারপর হচ্ছে মাতৃভাষা জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা, একটু আগে কি পড়ছিলাম, বাংলা পৃথিবীর 6ষ্ঠতম ভাষা। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়, কোনটি ভাষা পরিবারের নাম নয় দেখি, কোনটি ভাষা পরিবার, ইন্দো ইউরেনীয়, এই কি ভাষা পরিবারের নাম নয় নাকি আফ্রিকীয়, দ্রাবিড়ীয়, হেমীয়, ইন্দো ইরানীয়, এটা হচ্ছে ভাষা পরিবারের নাম নয়। এবার ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত, ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কি সংস্কৃত ও পালি, একটু আগে আমরা পড়ছিলাম না ধ্রুপদী, আমি এই যে দাগা দিচ্ছিলাম তোমাদের মনে হয় ধ্রুপদী ভাষা, আচ্ছা ওই যে তোমাদেরকে মাস্ট বি 3টা ইয়া দিয়েছিলাম যে ধ্রুপদী ভাষা, তারপর হচ্ছে আসছে এগুলো, দেখছে এগুলোই আসে পরীক্ষায়, তারপর তোমাদের দাগাই দিবে, এগুলো দেখা নেবে একটু, এইটা তারপরে এটা 6ষ্ঠ, তারপর 7ম, তারপর 30, 6ষ্ঠ, আর এটা তো দেখাইছি। তারপর নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম, আমরা কোনটা জানি, পূর্ব ভারতে প্রাকৃত,
পূর্ব ভারতের প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম। এই যে মাত্র যে প্রশ্নটা পড়লাম, বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় এই যে রূপের প্রাচীন নিদর্শন বা নমুনা একই, চর্যাপদ। চর্যাপদ। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? এই যে একটু আগে পড়ছিলাম বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি, যে বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে যার নাম হচ্ছে বাংলা লিপি। এই যে বাংলা লিপি। তোমরা আবার অনেকে আসো বাংলা ভাষার নিজস্ব লিপি দিয়ে দিবে কুটিলিপি না, কুটিলিপি না, বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বাংলা লিপি। তারপরে কি ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? ভারতের হচ্ছে ত্রিপুরা আছে না, এই যে ত্রিপুরা, এই যে ত্রিপুরা হচ্ছে ভারতীয় মানে দাপ্তরিক ভাষা বাংলা। ঠিক আছে, তা আমরা পরিচয় 2 এ চলে যাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের পরিচয় 2 দেখছো, এটার নাম বাংলা ব্যাকরণ, এই জন্য আমি আর কি হয়ে গেছিলাম। তারপরে ঠিক আছে, মানে কি বলছে আমরা প্রথমে দেখি বাংলা ব্যাকরণ ও বাংলা ভাষা। ব্যাকরণের ভাষা স্বরূপ প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়, ধ্বনি। আচ্ছা, এরকম একটা আসতে পারে, ব্যাকরণের ভাষা স্বরূপ প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। ব্যাকরণের ভাষা স্বরূপ কী নিয়ে আলোচনা হয়? প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। তারপরে ধ্বনি, শব্দ, ব্যাকরণ ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। এগুলো লাগবে না, এগুলো এখানে মেন যে টপিকগুলো লাগবে এখানে তোমরা একটু হাইলাইট করে নিবা, বুঝছো? আমি তোমাদের বইটা দিই, তোমরা বাংলা ব্যাকরণ বইটা খোলো, তারপর তোমাদের বলতেছি তোমরা এই লাইনগুলো একটু হাইলাইট করে নাও। দেখো, তোমাদের বলা হয়েছে যে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে? প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে। কি ভাষায়? পর্তুগিজ ভাষায়। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে। এখানে লিখি, প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে। এখন বলা প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে? 1743 সালে। কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। পর্তুগিজ ভাষায়। ঠিক আছে, একটু মানে বুঝো না, ট্রেনের মতো উপরে দিলে গেছে, প্লেনের মতো, তো কিছু মনে করে না, দেখানো বুঝলেই হলো। ঠিক আছে, তারপর হচ্ছে এ লেখককে, মানে প্রথম বাংলা ব্যাকরণের লেখককে, এ প্রশ্ন নিতে পারে না। প্রথম বাংলা ব্যাকরণের লেখককে? প্রথম বাংলা ব্যাকরণের ম্যানুয়েল দা আসুম্পাসা। কি? ম্যানুয়েল দা আসুম্পাসা। হ্যাঁ, ম্যানুয়েল দা আসুম্পাসা। এই লাইনগুলো একটু হাইলাইট করো, বুঝছো? তারপর হচ্ছে তার ভাষা বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন, এটা লাগবে না। তারপর এরূপ 1778 সালে 1778 সালে কি প্রকাশিত হয় ন্যাথনিয়েল ব্রেসি হ্যালের প্রণীত ইংরেজি ভাষায় রচিত একটি বাংলা ব্যাকরণ। এই যে সেম বাংলা ব্যাকরণ কি ওইটা ইংরেজি ভাষায় কে প্রকাশ করে? ইংরেজি ভাষা প্রকাশ করে ন্যাথনিয়েল ব্রাসি হ্যালের। কত সালে? 1778 সালে। ঠিক আছে, তারপরে এই বইটার নাম কি দেওয়া হয়? এই বইটার নাম দেওয়া হয় দ্য গ্রামার অফ দি বেঙ্গল। ঠিক আছে, দ্য গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বইটির নাম কি দেওয়া হয়? ইংরেজি ভাষায় যে বইটা হয় দ্য এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বুঝছি স্যার, এই গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে 1801 সালে উইলিয়াম কেরি এবং 1826 সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি ব্যাকরণ বাংলা ভাষা আরও দুটি ব্যাকরণ রচনা করেন। কে? 1801 সালে কে? উইলিয়াম কেরি। একটু সালটা মনে রাখবো, 1801 সালে কে? উইলিয়াম কেরি। এবং 1826 সালে রামমোহন রায় এই দুইজন ইংরেজি ভাষায় আরো দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচিত করেন। তারপর হচ্ছে 1833 সালে প্রকাশিত হয় রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণী। গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা করেন কে? রাজা রামমোহন রায়। হ্যাঁ, রাজা রামমোহন রায় কত সালে? 1833 সালে। ঠিক আছে, এখন এতটুকুর মধ্যে দেখছো কতগুলো প্রশ্ন আমরা পাইলাম, যে
প্রথমে পাইলাম যে 1743 সালে কে আবিষ্কার করে, 1743 সালে বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায়, পর্তুগিজ ভাষায়, মানে লিখছেন কে, ম্যানুয়েল দে আসুম্পাসাও। এরকম করে আমরা কতগুলা মানে পাইলাম, ঠিক আছে। এখন আমরা যে ব্যাকরণের আলোচ্য বিষয়, এখন আলোচ্য বিষয়ের মধ্যে তিনটা জিনিস, সরি তিনটা না, 4টা জিনিস হচ্ছে মূল আলোচ্য বিষয়। এই 4টা জিনিস জানলে তোমার হবে, এর বেশি লাগবে না। ব্যাকরণের মূল আলোচ্য, এই যে ব্যাকরণের এসব আলোচ্য বিষয় অন্তর্ভুক্ত, যেমন ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, তারপর বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব, ঠিক আছে। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি। যেমন ধ্বনিতত্ত্বের মধ্যে একটা তত্ত্ব মানে ধ্বনি একটা ভাব আছে না ধ্বনিতত্ত্বের মধ্যে, এরকম ধ্বনি ভাব আছে, এই জন্য ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি। এরকমভাবে তোমরা মনে রাখতে পারো, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি। তারপরে লিখিত ভাষার ধ্বনিকে যেসব বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, এই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত। মানে ধ্বনিকে যেমন আমরা লিখিত ভাষায় যেমন ধ্বনিকে আমরা বলতেছি, আমরা কিন্তু চ্যাপ্টার 1-এ আলোচনা করছিলাম যে আমরা যেটা বলি সেটা হচ্ছে ধ্বনি, তেমন আমরা বলে যে লিখে প্রকাশ করি তা হচ্ছে বর্ণ। যেমন ধরো আমি বর্ণ উচ্চারণ করলাম, এটা কিন্তু মুখে উচ্চারণ করলাম, এটা ধ্বনি। তখন আমরা যেমন লিখিত রূপে প্রকাশ করব, বা তার এটা হচ্ছে কি বর্ণ। ধরো এটা বর্ণ না, এটা একটা শব্দ হয়ে গেছে, যেমন ক কিন্তু ধ্বনি, এখন আমরা যদি লিখে প্রকাশ করি এটা হচ্ছে বর্ণ। যেমন ক এর সাথে যদি আরেকটা দেই, মানে একত্রিত হয়ে কিন্তু সেটা আবার শব্দ হয়ে যায়, ঠিক আছে, একটু খেয়াল করবা। তারপর হচ্ছে তাই ধ্বনির মূল আলোচ্য বিষয়, কোন কোন শাখায়? আচ্ছা, একটু আজান দেয়, তারপর আমরা একটু পরের ক্লাসটা করি। তো আমাদের আজান শেষ, তো আমরা এখন দেখি ধ্বনিতত্ত্বের মূল তত্ত্ব কি, ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় কোনগুলা, এগুলা কিন্তু আমরা সামনে পাবো, মনে রাখবা, একবারে পুরো ঠাড়া মুখস্থ করে নেবা, যেটা হচ্ছে মূল কথা। ধ্বনিতত্ত্বের লেখাই গেছি, ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় হচ্ছে কোনগুলা, মূল আলোচ্য বিষয়গুলো রাখবা, এগুলো কিন্তু সামনে যখন পড়বা তখন দেখবা যে এটা লেখা থাকবে যে ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় হচ্ছে এটা, হ্যাঁ। যেমন বাকযন্ত্র, তারপর হচ্ছে বাকযন্ত্র উচ্চারণ প্রক্রিয়া, এই বাকযন্ত্রেরই উচ্চারণ প্রক্রিয়া। তারপর হচ্ছে ধ্বনির বিন্যাস, তারপর স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, স্বর ও ব্যঞ্জন, ধ্বনির বৈশিষ্ট্য নাকি দাঁড়াও, স্বর ও ব্যঞ্জন ধ্বনি বৈশিষ্ট্য। ভাইয়া বুঝছো, ভাইয়া লেখাগুলো আছে না, হচ্ছে উপরে প্লেনে না, মানে ল্যান্ড করতেছে না, মানে ফ্লাই করতেছে, বুঝছো, উপর দিকে চলে যেতেছে। বৈশিষ্ট্য ও ধ্বনি দল, এগুলো প্রভৃতি হচ্ছে ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয়। এগুলো একটু মনে রাখবা, যে ধ্বনি যে বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, তারপরে ধ্বনির বিন্যাস, তারপরে কি লেখছে এখানে, স্বর হবে, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, তারপর ধ্বনিদল ইত্যাদি হচ্ছে ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয়। এগুলা কিসের মাধ্যমে ইত্যাদি ধ্বনির মূল আলোচ্য। তারপর হচ্ছে ধ্বনিতত্ত্ব শেষ, ধ্বনিতত্ত্বের এগুলো একটু মনে রাখবা। তারপর হচ্ছে রূপতত্ত্ব কি, রূপতত্ত্বের শব্দ ও তার উপাদান নিয়ে করা, মানে শব্দ আর তার উপাদান নিয়ে কি আলোচনা করা হয় কিভাবে। যেমন এই আলোচনা সেম এরকমই এই জায়গায় দেওয়া রূপতত্ত্বের মূল আলোচ্য বিষয়, কোনগুলা? রূপতত্ত্বের মূল আলোচ্য বিষয় হচ্ছে বিশেষ্য, সর্বনাম, তারপরে বিশেষণ, ক্রিয়া বিশেষণ। আবার কি বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া আর ক্রিয়া বিশেষণ ইত্যাদি হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এগুলো হচ্ছে তোমরা এই সময় সামনে পড়বা, ইনশাআল্লাহ আমরা সামনে পড়াবো, এই সময় দেখবা যে বিশেষের মধ্যে কি রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে, তারপর সর্বনামের মধ্যে রূপতত্ত্বের আলোচ্য বিষয়, সবগুলাই রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তোমরা সামনে যখন আমরা ডিটেলসে পড়াবো তখন তোমরা দেখবা আর কি। এখন বাক্যতত্ত্ব হচ্ছে বাক্যতত্ত্বের বাক্য নিয়ে আলোচনা করা। এটার মধ্যে দেখো মানে উপরের একটা যেমন ধ্বনিতত্ত্বের কি আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি, আমরা একটু আগে বলছিলাম না
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। ধ্বনিতত্ত্ব থেকে ধ্বনি আসে, আবার বাক্যতত্ত্ব থেকে বাক্য আসে। মানে মাঝখানে রূপতত্ত্বটা কি, তাহলে মাঝখানে রূপতত্ত্বটা মনে করবে শব্দ। ধ্বনি থেকে কিন্তু শব্দ উচ্চারণ হয়, শব্দ থেকে বাক্য। সেম এরকম করে আমি কিন্তু এমনি মনে রাখছি, তোমরা এমনি মনে রাখবে না। তারপরে বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয়। তারপরে বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়। বাক্যের মধ্যে পদ আর বর্গ, হ্যাঁ, এগুলো কিভাবে বিন্যস্ত থাকে এগুলো আর কি বর্ণনা করা হয়। আমরা ইনশাল্লাহ সামনে এই ডিটেলসগুলো জানবো, এই ইয়াতে আমরা বলতে চাচ্ছি না। এছাড়াও এর এক ধরনের বাক্যকে অন্য বাক্যে রূপান্তর করা, বাক্যের বাচ্য, তারপর উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আবার বলি, একটা বাক্যকে অন্য বাক্যে রূপান্তর করা, তারপর বাক্যের বাচ্য, তারপর উক্তি ইত্যাদি হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তারপরে কারক, বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, তারপর বাক্যের উপাদান লোপ, জ্যোতিচিহ্ন প্রভৃতিতে বাক্যতত্ত্ব আলোচিত হয়। ঠিক আছে, এখন আমরা ভাইয়া একটু ওই মানে পৃষ্ঠাটা উঠে নিই, তারপরে তোমাদের বাকিরা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব হচ্ছে ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে অর্থতত্ত্ব। কি, আবার বলো, বাক্যের মধ্যে শব্দ, বর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সে অংশের নাম কি, অর্থতত্ত্ব। একে বাগার্থতত্ত্ব বলা হয়। ঠিক আছে, এর আরেক নাম কি, বাগার্থতত্ত্ব। এমন প্রশ্ন হতে পারে যে অর্থতত্ত্বের আরেকটা নাম কি, অর্থতত্ত্বের আরেকটা নাম হচ্ছে বাগার্থ। এগুলো কিসে আসে, নৈবিত্তিক আছে না তোমাদের বাংলা ব্যাকরণে, নৈবিত্তিকের মধ্যে ঢুকা দিতে পারে। তারপরে বিপরীত শব্দ, তারপরে প্রতিশব্দ, শব্দ জোর, বাগধারা প্রভৃতি বিষয় আলোচনার বিষয়। এই যে এই লাইনগুলো আছে না, এই যে হেডলাইন, যেমন বিপরীত শব্দ, বিপরীত শব্দ, তারপরে হচ্ছে গিয়া প্রতিশব্দ, তারপর হচ্ছে গিয়া শব্দ জোর, তারপর হচ্ছে বাগধারা। এই যে এইগুলো একটু মনে রাখবা, শব্দজোর, বাগধারা। তোমরা যে সামনে হেডলাইনগুলো আছে না, এরকম থাকবে, প্রতিশব্দ যেগুলো পড়বো এগুলো উপর দিয়ে লেখা রাখবে, এটি কোন শাখার আলোচ্য বিষয়, এটি হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়াও শব্দ, বর্গ, বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা করা হয়ে থাকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। এখন আমরা এমসিকিউটা সলভ করে দেখি তোমরা কতটুকু বুঝছো। তো ব্যাকরণের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়, আলোচনা করে কোনটা, ব্যাকরণের প্রকৃতি নিয়ে আলোচনা করা, ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণে। এখন ভাষা প্রকৃতি নিয়ে আলোচনা করা ব্যাকরণে, আমি কেমনি বুঝলাম ব্যাকরণে, আমরা একটু আগে পড়ছিলাম না, ভাষা প্রকৃতি নিয়ে আলোচনা করা কোথায়, ব্যাকরণে। এখন বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত সালে, আমরা একটু আগে পড়ছিলাম, একবারে প্রথম প্রকাশিত হয় 1743 সালে। ঠিক আছে, আমি একটু দাগাই দিই তোমাদের যত মনে থাকে, তোমরা একটু দেখে নিবা। আশা করি তোমাদের মানে ডিসক্রিপশনে তোমাদের পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে, ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে আমরা এটাকে পড়ছিলাম না, ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড, এটাকে পড়ছিলাম না। তারপরে গৌড়ীয় ব্যাকরণের রচয়িতাকে রাজা রামমোহন রায়, আমরা পড়ছিলাম না, গৌড়ীয় ব্যাকরণের রচয়িতাকে। এগুলা আমরা কিন্তু মানে বলছিলাম হেডলাইনগুলো ভালোভাবে মানে হাইলাইট করে রাখতে। ঠিক আছে, ভাষার ক্ষুদ্রতম উপাদান কি বলো তো দেখি তোমরা, আমি বললাম না, এইটা তোমাদের একজনের জন্য রেখা দিলাম, ভাষার ক্ষুদ্রতম উপাদান। তারপর হচ্ছে বাকযন্ত্রের ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, বাকযন্ত্র, আমরা একটু আগে পড়ছিলাম না, বাকযন্ত্র কোনটা, একবারে প্রথমটা, বাকযন্ত্র ধ্বনিতত্ত্বের, একটু আগে পড়ছিলাম, আমি বলছিলাম যে বাকযন্ত্র, তারপরে বিভিন্ন, তারপরে কি জানি, এই যে তোমরা পড়ে নিবা। হ্যাঁ, তারপরে শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করা, শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করা কোথায়, রূপতত্ত্বে। আমরা পড়ছিলাম না যে ধ্বনিতত্ত্বের মধ্যে ধ্বনি, তারপরে বাক্যতত্ত্বের মধ্যে বাক্য, মাঝখানেটা কি, ওই যে রূপতত্ত্বের মধ্যে শব্দ, ওরকমভাবে মনে রাখবা। ঠিক আছে, এরকম করে তোমাদের দাগাই দিয়েছি যে ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র নিয়ে, তারপরে বায়ুর ক্ষুদ্রতম উপাদানও দাগাই দিই, ধ্বনি যারা পারছো তো পারছোই। তারপর নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়, যে রূপতত্ত্বের আলোচ্য বিষয়, কারক নাকি, কারক না, শব্দ গঠন হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে বাচ্য উক্তি ব্যাকরণের কোন শাখা আলোচ্য বিষয়, বাচ্য উক্তি হচ্ছে বাক্যতত্ত্বের। একটু নিচে হেডলাইনে আমি কিন্তু দাগা দিয়েছিলাম তোমাদের। তারপরে শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় কোথায়, শব্দের গঠন নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বে, একটু আগে পড়ছিলাম, শব্দের গঠন নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বে। তারপরে তোমাদের একটা জিনিস বলে রাখি যে একটা প্রবাদ আছে যে
कुत्ता मर गया वो सब ठीक है। এটার মানে কি বুঝছো? এটার মানে হচ্ছে আগে লিখে নেই, কুত্তা মার গয়া ও সব ঠিক হ্যাঁ। এটার মানে হচ্ছে ধরো একটা মানে বাড়ির একটা কেয়ারটেকার ছিল, কেয়ারটেকার বলতেছিল যে মালিককে অনেক বছর পরে যখন বিদেশে উনি ছিল, বিদেশে প্রবাসী থাকে, উনি আপনার ফ্যামিলির খবর জানার জন্য বলছিল যে বাড়ির সবাই কেমন আছে, তারপরে বলছে যে কুত্তা মার গেয়া ও সব ঠিক হ্যাঁ। এটা মানে হচ্ছে মানে মালিক মনে হচ্ছে, মালিককে বলতেছে যে কুকুর মরে গেছে তো কী হয়েছে, একজন তো মরছে, কুকুর মরতেই পারে স্বাভাবিক। তারপরে কোনো যে কুত্তা মার গেছে সব ঠিক ও কুত্তা মারা গেছে দেখে বলতেছে ওইসব মানে বাকি সবাই ঠিক আছে। তারপরে বলে কুত্তাটা মরলো কীভাবে, কুকুর মরছে হচ্ছে মানে মরা গরুর গোস্ত খাওয়ার পর কুকুরটা মারা গেছে। তারপর মরা গরুর গোস্ত মানে তুমি না বললা কুত্তা মার গেছে ও সব ঠিক মানে হচ্ছে কুকুরটা মারা গেছে বাকি সব তো ঠিকই আছে। হচ্ছে মানে হচ্ছে গরুটা মারা গেছে, গরুটা কীভাবে মরলো এখন বলতে পারো। আমার বাবা তো বৃদ্ধ ছিল, আমার বাবা ওই সময় তো দেখাশোনা করতো, ওই যে গরুর তো দেখাশোনা করতো, তাহলে আমার গরু আবার মরলো কেমনে, গরু না খায় মারা গেছে। না গরু না খায় কেমনে, আমার বাবা তো আমার বৃদ্ধ বাবা তো দেখাশোনা করতোই। আমার বাবার কী হয়েছে, বাবা বাবা হচ্ছে ওই যে তোমার দুটো ছেলে ছিল না, ওই ছেলেগুলো আবার নদীতে পড়ে গেছিলো, তোমার ওই ছেলেগুলো বাঁচাতে গিয়া তোমার বাবা মারা গেছে। তো তুমি না একটু আগে বললা কুত্তা মার গিয়া ও সব ঠিক মানে হচ্ছে ওটা এখন আবার বলতেছে যে আমার বাবাও মারা গেছে, আমার দুটো ছেলেও মারা গেছে। তারপর আমার ছেলেরা মারা গেলে আমার মা এবং আমার ভাই না, আমার মা আমার বউ কই, ওরা তো বাড়িতে থাকে, ওরা দেখাশোনা করে না, আমার বাচ্চারা যে পুকুরে পড়ে গেল। তোমার মা এবং তোমার যে বউ ছিল ওনারা তোমার বাড়িতে মানে হচ্ছে বাড়িতে থাকাকালীন একটা দুর্ঘটনার কারণে বাড়িতে আগুন লেগে গেছে, ওই আগুনের থেকে বেরোতে না পাইরা মানে তোমার মা এবং মেয়ে দুইজনে, তোমার মা এবং তোমার বউ দুইজনে মারা গেছে। তুমি না একটু আগে বললা যে কুত্তা মার গেল সব ঠিক মানে সবাই মারা গেল, এখন তো আমার কোনো কিছুই নেই, বাড়িতে বাড়িও নাই, মানে আমার আত্মীয় স্বজন তো সবাই মারা গেল। এখন তোমরা এই জিনিসটা দিয়ে কী বুঝাইছি এখন তো তোমরা এখনো বুঝো না আশা করি, মানে বুঝে গেছে মানে সবার লাস্টের দিক দিয়ে আসা যে আমি বললাম শব্দ গঠন নিয়ে আলোচনা করে উত্তরতে, তোমরা এতটুকু বুঝলা, আর বাকিগুলো যদি না বুঝাতে তাহলে তোমার মানে সারাক্ষণ বোঝাতে আমার কোনো লাভ হলো না। আশা করি তোমরা যদি না বোঝো তোমরা আবার দেখবা, ইনশাআল্লাহ বুঝতে পারবা। আশা করি এই বলে আর কি আমার ভিডিওটা শেষ করতেছি। তোমরা